সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য একটি দুঃসংবাদ। সেটি হলো, আপনারা যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তির অনুকূলে এমন হতে পারে যে 4টি গুরুত্বপূর্ণ কারণে আপনার ওই সকল সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলতে পারেন, কিংবা সেই সকল সম্পত্তির অনুকূলে যে নামজারি কিংবা রেকর্ড সংশোধন কিংবা খারিজ যেটি বলুন না কেন সেগুলো বাতিল হয়ে সরকার কিন্তু সেই সকল সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় রাষ্ট্রীয় নামে নামজারি খারিজ কিংবা রেকর্ড সংশোধন করতে পারেন। এখন কি 4টি গুরুত্বপূর্ণ কারণ যার কারণে ভূমি মালিকদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে সরকার সেগুলোকে নিজের মালিকানায় গ্রহণ করছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভিডিওটি দেখার আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আসলে এই নামজারি খারিজ কিংবা রেকর্ড সংশোধনটা কি। এই নামজারি খারিজ এবং রেকর্ড সংশোধনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের কাছে। অর্থাৎ আপনি একটি সম্পত্তির মালিকানা অর্জন করলেন, সেটি হতে পারে ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে। তারপরে সেই সম্পত্তির অনুকূলে একটি দলিল তৈরি করে সেটি কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে আইন মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন করতে হয় কিংবা নিবন্ধন করতে হয়, সেটি হচ্ছে নিবন্ধন অধিদপ্তরের ভিত্তিতে। এখন এই যে নিবন্ধন করলেন কিংবা রেজিস্ট্রেশন করলেন, তারপরে কিন্তু আপনার মালিকানা রাষ্ট্রীয়ভাবে আপনি পেলেন না। এটি হলো আপনি সম্পত্তি প্রাথমিকভাবে মালিকানা অর্জন করলেন এবং দলিলে বলে আপনি কিন্তু সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন। তবে যদি অন্য কোনো ব্যক্তি এসে সম্পত্তিটি তার বলে দাবি করে এবং রাষ্ট্রীয়ভাবে যদি সেই ব্যক্তির নামে রেকর্ড, অর্থাৎ সরকার একটি সম্পত্তির মালিকানা কিংবা সম্পত্তিটি কি পর্যায়ে রয়েছে, কে ভোগ দখল করছে, আগে মালিক কে ছিল, এই বিষয়গুলো কিন্তু সরকার এই রেকর্ডীয় সংশোধন কিংবা জরিপের মাধ্যমে সময়ে সময়ে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেয়। পরবর্তীতে যখন রেকর্ড আসে না তখন কিন্তু ভূমি মালিকরা যখন মালিকানা পরিবর্তন করে তখন সেই রেকর্ডটি সংশোধন করার জন্য এসিল্যান্ড অফিসকে কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটি সংশোধন করে নিতে হয়। কেননা জরিপ তো 30 বছর 40 বছর পর পর বিদ্যমান থাকে কিংবা চালু হয়, কিন্তু এর মধ্যে যে সম্পত্তিগুলো হস্তান্তর হচ্ছে এগুলোকে কিভাবে তাহলে সরকারের মালিকানা কিংবা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হবে, এবং এই প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে নামজারি খারিজ কিংবা রেকর্ড সংশোধন। কিন্তু এখন এই বিষয়টি নিয়ে সরকার কিন্তু অত্যন্ত গুরুত্ব কিংবা একটু নড়ে চড়ে বসেছে। কেননা এই বিষয়গুলো সংক্রান্ত মামলা কিন্তু বিভিন্নভাবে আদালতে প্রতিদিনই হচ্ছে, প্রায় 40 লক্ষাধিক মামলা এই জমি জমা সংক্রান্ত। কিন্তু এখন সরকার কিন্তু স্পষ্টভাবে কিছু বিষয় নির্দেশনা দিয়েছেন যে 4টি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে, এবং যে বিষয়গুলো আমরা খুঁজে খুঁজে বের করেছি এই 4টি গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো সম্পত্তি মালিকের সম্পত্তির অনুকূলে বিদ্যমান থাকে তাহলে সেই সম্পত্তিতে তিনি কিন্তু তার নামজারি, রেকর্ড সংশোধন কিংবা খারিজ হারিয়ে ফেলবেন, সম্পত্তি খাস হয়ে যাবে এবং তার দলিলের কোনো ভ্যালু থাকবে না। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায়শই যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে সম্পত্তির অনুকূলে আমরা খাজনা ঠিকঠাক মতো প্রদান করি না। এখন আইন যেটি বলছে, যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তি অরিজিনাল মালিকের কাছ থেকেও ক্রয় করে, দলিল তৈরি করে, নামজারি খারিজ করে, ভোগ দখল করে কিংবা ওয়ারিশান সূত্রে পেয়েও সেটিকে বৈধভাবে ভোগ দখল করে এবং রাষ্ট্রীয়ভাবেও যদি তিনি সম্পত্তিটির বৈধ মালিক হয়, তার যদি দলিলও ঠিক থাকে, নামজারি রেকর্ড সংশোধনও ঠিক থাকে, তারপরে একটি বিষয় অর্থাৎ তিনি যদি ঠিকঠাক মতো খাজনা পরিশোধ না করেন তাহলে তার ওই সম্পত্তিটি কিন্তু তার মালিকানায় থাকবে না। অর্থাৎ তার নামে রেকর্ড কিংবা নামজারি কিংবা খারিজের যে ব্যাপারটি এটি কিন্তু বাতিল হয়ে যাবে। অটোমেটিক্যালি পরবর্তীতে সরকার সেই সম্পত্তিটি খাস তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে রাষ্ট্রের নামে নামজারি, খারিজ কিংবা রেকর্ড সংশোধন করে ফেলবেন। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, যদি কোনো ভূমি মালিক একটানা 3 বছর কোনোভাবে খাজনা বকেয়া রাখে তাহলে ওই একটানা 3 বছর খাজনা যেদিন থেকে তিনি বকেয়া হিসেবে বিবেচিত হবেন সেদিন থেকে কিন্তু তার সম্পত্তির মালিকানা অটোমেটিকলি হারিয়ে যাবে। তো ভূমি মালিকরা, আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে থাকেন যে সম্পত্তির অনুকূলে আপনাদের দীর্ঘদিন ধরে এই যে খাজনা পরিশোধের যে ব্যাপারটি এটি কোনো বকেয়া থাকে তাহলে এখনই সমাধান করার চেষ্টা করুন। তাছাড়া কিন্তু আপনার সম্পত্তি দ্রুতই এই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আপনাদের মালিকানা কিংবা এই নামজারি রেকর্ড সংশোধনের ব্যাপারটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যে কোনো ভূমি মালিক যদি কৃষি জমির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী 60 বিঘার অতিরিক্ত একই খানার মধ্যে
সম্পত্তি বিরাজ করে। অর্থাৎ আপনারা যদি একই বংশের কিংবা একই পরিবারের অনেক ব্যক্তি একই খানার মধ্যে থাকেন এবং আপনাদের সম্পত্তি যদি যৌথভাবেও 60 বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকে, তাহলে যে অতিরিক্ত সম্পত্তিগুলো থাকবে সেই সম্পত্তিগুলো কিন্তু নামজারি কিংবা আপনার যে রেকর্ড সংশোধনের ব্যাপারটি থাকে এগুলো আপনার অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এখন এক্ষেত্রে সর্বপ্রথম যেটি দেখা হবে সেটি হচ্ছে আপনার সকল খতিয়ান তল্লাশি দিয়ে যেগুলো সর্বপ্রথম মানে প্রথম দিকে আপনার 60 বিঘা হবে সেগুলো বাদ দিয়ে পরে যে 60 বিঘা সম্পত্তি সেগুলো অটোমেটিক্যালি আপনার রেকর্ডীয় খতিয়ান থেকে খুলে নিয়ে আপনার নামে রেকর্ড সংশোধন যেটি থাকে সেটিকে রেকর্ড সরকার পরবর্তীতে তার নামে করে সেগুলোকে খাস তালিকাভুক্ত করে দিবেন। তবে এক্ষেত্রে যদি সবাই বিভক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, কিন্তু একজনের নামে 60 বিঘার অতিরিক্ত কোনো কৃষি জমি থাকতে পারবে না। হয়তো হতে পারে 60 বিঘার অতিরিক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, খামার বাড়ি এই ধরনের হলে কোনো সমস্যা নাই, কিন্তু কৃষি জমির ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং এটিকে কিন্তু সকল ভূমি মালিকদের বিশেষভাবে মানার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এটি কিন্তু এখনকার আইন না, সেই আপনার রাজা কিংবা তারপরে জমিদারি প্রথা যে ছিল এগুলো কিন্তু বিলুপ্ত হয়েছে এই আইনের ফলেও। বড় বড় প্রভাবশালী জমিদারও কিন্তু তাদের সম্পত্তি ধরে রাখতে পারে নাই। প্রথমে জমিদারকে দেওয়া হয়েছিল 300 বিঘা পর্যন্ত সম্পত্তি ভোগ দখলের অধিকার, তারপর ধীরে ধীরে এখন এসে কিন্তু কোনো জমিদার প্রথাই নেই, 60 বিঘার অতিরিক্ত আপনি সম্পত্তি রাখতেই পারবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে শিকস্তি পরস্তি, অর্থাৎ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো সম্পত্তি আর ওই সম্পত্তির মালিক, অর্থাৎ সম্পত্তিটি যখন নদীর পাড়ে অবস্থিত ছিল সেখানে ফসল চাষবাস হতো এবং একজন মালিকের নামে সম্পত্তির ডকুমেন্ট সকল কিছু ঠিকঠাক ছিল, অর্থাৎ দলিল ঠিকঠাক ছিল, পরবর্তীতে তিনি রেকর্ড সংশোধন করে ফেলেছেন, তার নামে খারিজ করে ফেলেছিলেন, অর্থাৎ মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা তার কাছে ছিল না। কিন্তু ওই সম্পত্তিটি যখনই নদীগর্ভে বিলীন হয়ে যাবেন তখনই কিন্তু তার নামে অটোমেটিক্যালি নামজারি, খারিজ কিংবা রেকর্ড সংশোধনের যে ব্যাপারটি থাকে সব কিছুই বাতিল হয়ে যাবে এবং সেটি নদীর আওতায় এসে পড়বে। পরবর্তীতে যখন চর দিকে উঠবে চরেও গিয়ে কিন্তু ওই সকল ব্যক্তি ওই দাগে আর সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না, প্রয়োজনে সেগুলোকে তিনি লিজ নিয়ে সরকারি সম্পত্তি হিসেবে ভোগ দখল করতে পারবেন এবং সেক্ষেত্রে ডিসি মহোদয়, এসিলেন্ট মহোদয়ের কাছে অনুমতি সাপেক্ষে, কোনোভাবেই তার মালিকানা ছিল, তার নামে দলিল রয়েছে এইভাবে আর কোনোভাবেই ভোগ দখল করার সুযোগ থাকবে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে জাল দলিল, ট্যাম্পারিং দলিল। অনেক ব্যক্তি কিন্তু সেই মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার দেশ থেকে অন্যত্রে গমন করেছিলেন এবং সেই সম্পত্তিগুলো গণিপথের মালি বলুন কিংবা অর্পিত সূত্রেই বলুন ভোগ দখল করে আসছিলেন। এখন পরবর্তীতে এসে দেখা যাচ্ছে সেই সম্পত্তিগুলোর অনুকূলে তারা কিন্তু বিভিন্নভাবে দলিল তৈরি করে নিয়েছেন। তামাদি আইনের বলেও দলিল তৈরি করতে পারেন। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু এখন আর কোনোভাবে গ্রাহ্য করা হচ্ছে না, আইন দ্বারা সেগুলোকে বাতিল করা হচ্ছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি ওই সকল ব্যক্তি ভূমির মালিকানা হারিয়ে ফেলবেন। এখন যদি কোনো ব্যক্তি বলেন আমি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি তিনি ওইভাবে সম্পত্তি ভোগ দখল করেছিলেন, আমার তো কোনো দোষ নেই, এখানে আপনার দোষের কিছু নেই। ব্রিটিশ আমল থেকেই হিসেব করেই ধরা হচ্ছে যে এই ধরনের কোনো সম্পত্তি আর কোনোভাবে ভোগ দখল করা যাবে না এবং এর মধ্যে আপনার সম্পত্তিগুলো এমনভাবে উঠে আসছে যে কোনো সম্পত্তি যদি ব্রিটিশ আমলে কোনো রাজা কিংবা পরবর্তীতে জমিদারগণ কোনো মন্দিরে কিংবা মসজিদে দান করে তাহলে ওই সম্পত্তিগুলো পরবর্তীতে যদি কারো কাছে থাকে সেই সম্পত্তিগুলো ভোগ দখল সূত্রে তিনি মালিকানা অর্জন করেন, তার কাছে ওই সম্পত্তির ভোগ দখল থাকবে না। কিংবা কোনো ওয়ারিশান সম্পত্তি যদি অন্য কোনো ওয়ারিশকে ঠকিয়ে কোনো ওয়ারিশ তার ভাগের বেশি অংশ ভোগ দখল করে সেক্ষেত্রেও কিন্তু ওই বেশি অংশ তার নামে থাকবে না, যদি মালিক পাওয়া যায় মালিককে ফেরত দেওয়া হবে অথবা সেই সকল সম্পত্তির অনুকূলে তার যে রেকর্ড সংশোধনের ব্যাপারটি ছিল, নামজারি করা ছিল, খারিজ করা ছিল, এগুলো আর তার নামে থাকবে না, এগুলো বাতিল হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মনে করেন এগুলো কথার কথা বাস্তবিক প্রয়োগে কিছুই হবে না, দেখুন ভূমি মালিকদেরকে সচেতন করার জন্য ইতিমধ্যে কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বারবার তারা প্রজ্ঞাপন জারি করে বলছেন যে এই ধরনের সম্পত্তিগুলো কিন্তু কোনোভাবে আর ভোগ দখলে রাখা যাবে না। মালিকের যে নামে নামজারি কিংবা রেকর্ড সংশোধনের ব্যাপারটি ছিল কিংবা খারিজের ব্যাপারটি ছিল সেটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এখন আপনাদের যে 4টি কারণের কথা বললাম, 4 প্রকার জমির কথা বললাম, এই জমিগুলো যদি কারো কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সম্পত্তির অনুকূলে যতই চেষ্টা করুন আপনাদের আর ভোগ দখল থাকবে না, আপনাদের নামে নামজারি থাকবে না, আপনাদের খারিজ থাকবে না, আপনাদের নামে যতই রেকর্ড সংশোধন করুন এগুলো আর থাকবে না। সরকার এক কাগজেই কলমের খোসা মেরে আপনাদের সকল কিছু কিন্তু লন্ডভন্ড করে দিয়ে যাবেন। তাই এখনই সময় আপনাদের এই সকল সম্পত্তি ভোগ দখলে রয়েছে কিনা এগুলো খোঁজ খবর নিয়ে তারপরে সেই সম্পত্তিগুলো যদি মনে হয় ভোগ দখল করতে পারবেন তাহলে করুন, আর না হলে
সরকার যখনই চাবে তখনই কোনো গ্যাঞ্জাম ফাসাদ না করে সরকারকে দিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, না হলে পরবর্তীতে কিন্তু জেল জরিমানার মধ্যেও পড়তে হতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের আরো কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা জানার থাকে, একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।